হ্যালো মুভি লাভার্স, আশা করি সবাই বেশ ভালো আছেন। কাল্পনিক গল্পের পাওয়ারফুল ড্রাগ মাফিয়াদের ব্যাপারে তো আমরা অনেক শুনেছি আর দেখেছি, তবে আজকে চলুন একজন রিয়েল লাইফ ড্রাগ মাফিয়া পাবলোর গল্প জেনে আসি, যার পাওয়ারের কাছে কাল্পনিক মুভির সব গ্যাংস্টাররাও হার মেনে যাবে। ওই সময় কলম্বিয়ার মোট জিডিপি যত, তার থেকেও বেশি সম্পদ একাই পাবলোর কাছেই ছিল। টাকা যে হাতের ময়লা হয় তার জলজ্যান্ত উদাহরণ এই পাবলো। তবে একদিন এই টাকায় তার জীবনের কাল হয়ে দাঁড়ায়, আর তাকে এমন সব পরিস্থিতির সম্মুখীন হতে হয় যেটা সে নিজেও ভাবতে পারেনি। কি এমন হয়েছিল তার সাথে, সেটাই জানবো বাস্তব জীবনের ভিত্তিতে তৈরি একটা অসাধারণ মুভি লাভিং পাবলো এর গল্প থেকে। মুভিটার গল্পটা মূলত পাবলোর গার্লফ্রেন্ডের লেখা একটা বই থেকে সংগ্রহ। তো চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি গল্পে চলে যাই। শুরুতেই আমরা গল্পের অন্যতম মেইন ক্যারেক্টার ভার্জিনিয়াকে দেখতে পাই। পাবলোর গল্পে তাকে মেইন ক্যারেক্টার বলার কারণ হলো গল্পটা মূলত আমরা তার কাছ থেকেই জানব। তো ভার্জিনিয়া সেদিন কিছু আমেরিকান এজেন্টের সঙ্গে কলম্বিয়া থেকে পালাচ্ছিল। ওই এজেন্টের লিডার ছিল গল্পের আরেকজন মেইন ক্যারেক্টার এজেন্ট শেফার্ড। সে ভার্জিনিয়াকে নিয়ে গিয়ে একটা হোটেলে উঠে। ভার্জিনিয়ার ওই মুহূর্তে খুব মাথা ব্যথা করছিল, তাই সে শেফার্ডের কাছে অ্যাসপেরিন নামের একটা মাথা ব্যথার ওষুধ চায়। কিন্তু শেফার্ড তখন তাকে জানায় যে অ্যাসপেরিন আমেরিকাতে ড্রাগ হিসেবে গণ্য করা হয়, তাই তাকে অ্যাসপেরিন এনে দেওয়া সম্ভব নয়। তার কথা শুনে ভার্জিনিয়া হেসে বলে উঠে যে এই কথা পাবলো শুনলে প্রথমে হাসত, তারপর সবাইকে গুলি করে মেরে ফেলত। তবে ভার্জিনিয়া এমন কথা কেন বলল, আর সে এই এজেন্টের সঙ্গে আমেরিকাতেই বা কি করছে, এটা জানার জন্য আমাদেরকে আগে অতীতের গল্পগুলো জেনে আসতে হবে। 1981 সালের এক রৌদ্রোজ্জ্বল দিনে আমরা আজকের গল্পের মেইন ক্যারেক্টার এবং কলম্বিয়ার তৎকালীন সবচেয়ে বড় ড্রাগ মাফিয়া পাবলোকে দেখতে পাই। সে তার গ্রুপ মেম্বারদের নিয়ে বাইকে করে কোথাও যাচ্ছিল। এরই মাঝে রাস্তায় হঠাৎ একটা ঘোড়ার সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে গেলে তারা উল্টো রাগের মাথায় ঘোড়াটাকেই গুলি করে মেরে ফেলে। পাবলো ছিল ওই সময় কলম্বিয়ার একচ্ছত্র রাজা। তার বাড়িটাও কোনো রাজপ্রাসাদের থেকে কম ছিল না, এবং সেখানে শুধু পাবলোর পরিবারই নয়, তার গ্যাংয়ের বিশ্বস্ত লোকেরাও থাকত। সেখানে আমরা পাবলোর স্ত্রী মারিয়াকে দেখতে পাই। পাবলো এসে তার সঙ্গে পরের দিনের একটা পার্টির ব্যাপারে ডিসকাস করতে শুরু করে। তবে মারিয়ার এই পার্টি এবং পাবলোর বিজনেস দুটোতেই কোনো ইন্টারেস্ট ছিল না। সে পাবলোর বিজনেসটা পছন্দই করত না। তো তার সাথে কথা শেষে পাবলো বাইরে গিয়ে তার একটা লোককে কিছু ডকুমেন্টস নষ্ট করতে পাঠায়। আসলে কিছুদিন আগে সে কিছু এজেন্টকে মেরেছে, আর সেই ডকুমেন্ট একজন অফিসারের কাছে রয়েই গিয়েছে। তাই এখন ডকুমেন্টগুলো নষ্ট করতে পাঠিয়ে দিয়ে সে ব্যস্ত হয়ে পড়ে আগামীকালের পার্টির আয়োজনে। এরপর দেখা যায় পরদিন সে নিজেই পার্টির চিফ গেস্ট জার্নালিস্ট ভার্জিনিয়াকে রিসিভ করতে যায়। তবে পাবলোকে যেহেতু আজ পর্যন্ত সরাসরি কেউ দেখেনি, তাই ভার্জিনিয়াও তাকে চিনতে পারে না। সে মনে করে এটা হয়তো গ্যাংয়ের কোনো সাধারণ মেম্বার হবে, তাই সে এভাবে গুন্ডাদের মতো রাস্তা আটকে গেস্টদেরকে রিসিভ করা নিয়ে পাবলোকে বকাঝকা করতে শুরু করে। পাবলোর কাছেও বিষয়টা বেশ মজার লাগছিল, তাই সেও আর সত্যিটা প্রকাশ করে না। এরপর সন্ধ্যায় যখন ভার্জিনিয়া ফাইনালি পাবলোর সঙ্গে পরিচিত হয়, তখন সে পাবলোকে দেখে হতবাক হয়ে যায়। সে ভাবতেই পারেনি ওই মোটাসোটা সুন্দর দেখতে লোকটাই পাবলো হতে পারে। তো সেখানে কথায় কথায় ভার্জিনিয়া তার কাছে তার ড্রাগ বিজনেসের ব্যাপারে নানা রকম প্রশ্ন করতে শুরু করে। একজন জার্নালিস্টের যা কাজ আর কি, মানে ঢেকি তো স্বর্গে গেলেও ধান ভানে। তবে পাবলো তার সেই সব প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বরং তার আপকামিং প্রজেক্টের দিকে ফোকাস করতে থাকে। সে আসলে তাদের শহরে 20,000 মাইল জুড়ে বিস্তৃত একটা ডাম্পইয়ার্ড পরিষ্কার করে সেখানে গরিব দুঃখীদের জন্য আবাসনের ব্যবস্থা করছিল। সে এই বিষয়টা নিয়েই ভার্জিনিয়াকে নিউজ করতে বলে। তবে ভার্জিনিয়ার কাছে পাবলোর কথাগুলো নিছক গল্প বলে মনে হচ্ছিল, তাই পাবলো সত্যিটা প্রমাণ করার জন্য পরদিন তাকে সেই ডাম্পইয়ার্ডে নিয়ে যায়। তখনও সেখানে বিল্ডিং উঠানোর জন্য কাজ চলছিল। সেসব দেখিয়ে পাবলো ভার্জিনিয়াকে বলে যে টাকাগুলো সে কোথা থেকে আয় করছে এটা বড় কথা নয়, কারণ সে যদি ড্রাগসের বিজনেস ছেড়েও দেয় তাহলে অন্য কেউ শুরু করবে। তাছাড়া এমন তো নয় যে এই বিজনেস শুধুমাত্র সে একাই করে, তাই টাকা আয়ের দিকটাতে ফোকাস না করে খরচের দিকটাতে ফোকাস করাটাই বেশি ভালো। এসব দেখে ভার্জিনিয়াও অবাক হয়ে যায়। আরো বেশি অবাক হয় তখন যখন সে দেখতে পায় ওই এলাকার গরিব দুঃখী মানুষগুলো পাবলোকে কত সম্মান করে। বাচ্চারা পাবলোকে দেখা মাত্রই ছুটে আসে তার কাছে। সেখান থেকেই ভার্জিনিয়া সিদ্ধান্ত নেয় এখন থেকে সে পাবলোর আয়ের উৎস নয়, বরং সে ওই আয় করা টাকাগুলো কোথায় এবং কিভাবে খরচ করছে সেই দিকেই ফোকাস করবে। আর এখান থেকেই পাবলো এবং ভার্জিনিয়া একে অপরকে পছন্দ করতে শুরু করে। এরপর তারা দুজন একদিন ডেটে যায়। সেখানে কথায় কথায় পাবলো ভার্জিনিয়ার কাছে জানতে চায় যে সে বিবাহিত কিনা। ভার্জিনিয়া বলে সে বিবাহিত, তবে নিজের ইচ্ছায় নয়।
আর এখন নিজের ইচ্ছায় ডিভোর্সটাও নিতে পারছে না। পাবলো তখন তাকে আশ্বস্ত করে যে সে বিষয়টা সামলে নেবে। তারপর কিছুদিন পর ভার্জিনিয়ার ইন্টারভিউয়ের কাজ চলাকালীন হঠাৎ সে খবর পায় যে তার হাজব্যান্ড তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে। সেটা শুনে ভার্জিনিয়া প্রচন্ড খুশি হয়। আসলে ভার্জিনিয়ার হাজব্যান্ড একজন সার্জন ছিল। তো পাবলোর লোকেরা তার হসপিটালে গিয়ে চলন্ত অপারেশন থেকে ভার্জিনিয়ার হাজব্যান্ডকে কিডন্যাপ করে এনে তাকে ভয় দেখিয়ে ডিভোর্স পেপারে সাইন করায়। তবে কাজটা যেভাবেই হোক না কেন, ভার্জিনিয়া যে ফাইনালি ডিভোর্স পেয়েছিল এটাই তার কাছে অনেক। সিন শিফট হয়ে দেখা যায় পাবলো ভার্জিনিয়াকে নিয়ে রাশিয়ায় ভ্যাকেশনে গিয়েছে। তবে সেখানে যাওয়ার মূল উদ্দেশ্য ভ্যাকেশন ছিল না। সেখানে বিশ্বের সব বড় বড় ড্রাগ মাফিয়াদের নিয়ে একটা পার্টির আয়োজন করা হয়েছিল। সেই পার্টিতে অ্যাটেন্ড করার জন্যই পাবলো ভার্জিনিয়াকে নিয়ে গিয়েছিল। আশেপাশে এত বড় বড় মাফিয়া থাকা সত্ত্বেও ভার্জিনিয়ার মনে একটা অদ্ভুত শান্তি কাজ করছিল, যেটা হয়তো এর আগে কখনোই সে অনুভব করেনি। আর তার কারণ ছিল পাবলো। সে পাবলোকে মন থেকে ভালোবেসে ফেলেছিল। সেখানকার মিটিং শেষে পাবলো আবারও কলম্বিয়াতে ফিরে আসে। কিছুদিনের মধ্যেই আমেরিকাতে ড্রাগের একটা বড় ডিল হওয়ার কথা ছিল। পাবলোর লোকেরা ভীষণ ইউনিক ওয়েতে আমেরিকাতে ড্রাগ আনার ব্যবস্থা করে। তারা প্রথমে মেইন রোডের মাঝ বরাবর একটা ট্রাক দাঁড় করিয়ে রাস্তাটা ব্লক করায়, আর তার কিছুক্ষণের মধ্যেই একটা প্লেন এসে ওই ফাঁকা রাস্তায় ল্যান্ড করে। সেখান থেকে পাবলোর লোকেরা বাক্স বাক্স ড্রাগস কালেক্ট করে নিয়ে যেতে শুরু করে। এসবের মাঝে হঠাৎ পুলিশ সেখানে চলে আসলে লোকগুলো তাড়াহুড়ো করে যেতে গিয়ে একটা বক্স রাস্তায় পড়ে ফেটে যায়, আর পুলিশরা সেটা দেখে বুঝতে পারে আমেরিকাতে ড্রাগস স্মাগলিং করা হচ্ছে। যদিও তারা পাবলোর লোকদেরকে ধরতে পারে না, কিন্তু এই বিষয়টা নিয়ে সরকার এবং মিডিয়া দুই জায়গাতেই তোলপাড় শুরু হয়ে যায়। আমেরিকান সরকার এই বিষয়টার বিহিত করার জন্য তাদের স্পেশাল এজেন্ট শেফার্ডকে দায়িত্ব দেয়। শেফার্ড নিশ্চিত ছিল যে আমেরিকাতে ড্রাগ ঢুকানোর মতো সাহস পাবলো ছাড়া আর কারো হবে না, তাই সে পাবলোকে ধরার প্ল্যানিং শুরু করে। তখন সিআইএ এর কিছু অফিসার এসে তাকে জানায় তারা কলম্বিয়ার সাথে একটা এগ্রিমেন্ট করতে চায়, যার মাধ্যমে তারা কলম্বিয়াতে গিয়ে সেখানকার যে কোনো অপরাধীকে অ্যারেস্ট করে আমেরিকায় নিয়ে আসতে পারবে এবং আমেরিকাতেই তার শাস্তির ব্যবস্থা করা হবে। আসলে তারা জানতো যে কলম্বিয়ায় থাকা অবস্থায় পাবলোকে শায়েস্তা করা যাবে না, কারণ কলম্বিয়া পাবলোর হাতের মুঠোয় ছিল। তাই তারা কলম্বিয়ার সাথে এই এগ্রিমেন্ট করতে চায়। শেফার্ডও বিষয়টাতে সম্মতি জানায়। এদিকে পাবলো এই বিষয়টা জানতে পেরে তার পার্টনারদের সাথে একটা মিটিংয়ে বসে। তাদের হাতে বাঁচার একটা মাত্র উপায় ছিল, আর সেটা হলো কলম্বিয়ান গভর্নমেন্টকে তাদের পক্ষে আনা। কারণ কলম্বিয়ান গভর্নমেন্ট যদি পারমিশন না দেয় তাহলে আমেরিকানরা লাখো চেষ্টা করেও কিছুই করতে পারবে না। কিন্তু প্রশ্ন হলো সরকার পাবলোকে সাপোর্ট করবে কেন? তখন পাবলো সবাইকে বলে যে টাকা থাকলে কোনো কিছুই অসম্ভব নয়। সরকারও তো টাকা দিয়েই চলে, আর তাদের কাছে তো টাকা নামক জিনিসটার কোনো অভাব নেই। অ্যাকচুয়ালি আমাদের দেশের টপ বিজনেসম্যানরাও কিন্তু এই একইভাবে সরকারকে ম্যানেজ করেই চলে। যাই হোক, পাবলো এবার কলম্বিয়ান গভর্নমেন্টকে নিজেদের সাইডে টানার একটা আইডিয়া বের করে। সামনেই ইলেকশন ছিল, তাই সে ইলেকশনে দাঁড়ানো দুটো দলকেই সম্পূর্ণ ফান্ডিং দেওয়ার ব্যবস্থা করে। এতে করে পাবলোর কোনো রিস্ক থাকবে না, আর সরকার তাদের হাতের মুঠোয় থাকবে। পাবলোর এই আইডিয়াটা সবার কাছে ভালো লাগে, তবে তার ওয়াইফ মারিয়ার এসব মোটেও পছন্দ হচ্ছিল না। সে ওই মুহূর্তে প্রেগনেন্ট ছিল, তাই তার এটা ভেবে ভয় লাগছিল যে পাবলোর এই বিজনেসের জন্য তার সন্তানদেরকে যেন ক্ষতিগ্রস্ত হতে না হয়। তাদের কাছে তো অলরেডি অনেক টাকা পয়সা আছে, আর কি চাই পাবলোর। তবে পাবলো তাকে আশ্বস্ত করে যে তার চিন্তার কোনো কারণ নেই, তার কারণে তার পরিবারের কোনো ক্ষতি হবে না। কিন্তু তবুও মারিয়া পুরোপুরি কনভিন্স হতে পারে না, কারণ তার মন খারাপের কারণ শুধুমাত্র পাবলোর বিজনেসই নয়, বরং ভার্জিনিয়াও ছিল। আসলে সে টের পেয়ে গিয়েছিল যে ভার্জিনিয়ার সঙ্গে পাবলোর গোপন সম্পর্ক চলছে। তবে পাবলো এই বিষয়টা অস্বীকার করে যায়। সে মারিয়াকে জানায় যে ভার্জিনিয়া শুধুমাত্র কাজের ক্ষেত্রে তাকে সাহায্য করছে। এতে করে তাদের মধ্যে একটা ভালো বন্ধুত্ব তৈরি হয়েছে ঠিকই, তবে এছাড়া তাদের মধ্যে তেমন কোনো সম্পর্ক নেই। সেটা শুনে মারিয়া একটু স্বস্তি পায়। আসলে মেয়ে মানুষ যতই মডার্ন হোক না কেন, নিজের স্বামীর ভাগ কাউকেই দিতে চায় না। তো এরপর দেখতে দেখতে সেই ইলেকশন পার হয়ে যায়। সবকিছু পাবলোর প্ল্যান অনুযায়ী চলছিল। তাকে কলম্বিয়ার অ্যাসেম্বলির একজন মেম্বার হিসেবে সিলেক্ট করা হয়। তবে প্রথম দিন যখন পাবলো অ্যাসেম্বলিতে যায়, তখন বেচারা টাই পড়তে ভুলে গিয়েছিল বলে তাকে ঢুকতে দেওয়া হচ্ছিল না। ব্যাপারটা বেশ ফানি, তাই না? একজন ড্রাগ মাফিয়া অ্যাসেম্বলিতে চেয়ার পেয়েছে, সেটা নিয়ে কারো কোনো সমস্যা নেই, কিন্তু সে টাই পরে আসেনি কেন, এটা নিয়েই সমস্যা। যাই হোক, পাবলোর মতো মানুষ কি আর একটা টাইয়ের জন্য থেমে থাকে? গেটের গার্ডরা তাকে আটকানো মাত্রই পাবলোর সাথে থাকা লোকগুলো নিজেদের টাই খুলে পাবলোকে দিতে শুরু করে, আর পাবলো সেখান থেকে একটা টাই পরে অ্যাসেম্বলিতে চলে যায়। সেখানে নতুন প্রধানমন্ত্রী অনেক কথাই বলে। তবে সব মিলিয়ে প্রথম দিনটা বেশ ভালোই যায়। পাবলো বেশ খুশি ছিল, তাই সে ভার্জিনিয়াকে নিয়ে আবারও ভ্যাকেশনে চলে যায়।
সেখানে গিয়ে সে ভার্জিনিয়ার ব্যাগের মধ্যে গাদা গাদা ক্যাশ টাকা ঢোকাতে শুরু করে। ভার্জিনিয়া সেটা দেখে হতবাক হয়ে যায়। সে ভেবেছিল টাকাগুলো হয়তো পাবলো তার মাধ্যমে পাচার করার চেষ্টা করছে, কিন্তু পাবলো তাকে জানায় যে এটা কোনো পাচারের টাকা নয়, এটা ভার্জিনিয়ার জন্য গিফট। সেটা শুনে ভার্জিনিয়া খুশিতে একেবারে আত্মহারা হয়ে যায়। এছাড়াও পাবলো সুযোগ পেলেই ভার্জিনিয়াকে দামি দামি উপহার এনে দিত। এরই মাঝে একদিন শেফার্ড হঠাৎ ভার্জিনিয়ার সঙ্গে দেখা করতে আসে। সে ভার্জিনিয়ার কাছে পাবলোর ব্যাপারে জানতে চায়, তবে ভার্জিনিয়া থেকে কিছুই বলতে রাজি হয় না। এদিকে আবারও পাবলো অ্যাসেম্বলির মিটিংয়ে যায়, তবে আজ এমন কিছু ঘটে যেটা সে কখনো ভাবতেও পারেনি। সেদিন অ্যাসেম্বলিতে অনেক রকম কথাবার্তা হয়, তবে সেসবের মধ্যে একটা বিষয় পাবলোর খুব খারাপ লাগে। সে নিজের পকেটের টাকা খরচ করে যাকে জিতিয়েছিল সেই কিনা এখন ক্ষমতা পাওয়ার পর পাবলোর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার চেষ্টা করছে। নতুন প্রধানমন্ত্রী এসে সবার সামনে ঘোষণা দেয় যে পাবলোর মতো একজন কুখ্যাত ড্রাগ ডিলারের সঙ্গে তাদের সরকারের কোনো কানেকশন নেই এবং আগামীতেও থাকবে না। পাবলো তখন নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে সবার সামনে চিৎকার করে বলে উঠেছে সে যে ড্রাগ বিক্রি করে এর কোনো প্রমাণ নেই, তবে নতুন সরকার ইলেকশন ফান্ডিং কোথা থেকে পেয়েছে তার সমস্ত ডিটেলস কিন্তু পাবলোর কাছে আছে। যদি সেটা মিডিয়াতে ব্লাস্ট হয়ে যায় তাহলে না থাকবে সরকার আর না থাকবে প্রধানমন্ত্রী। যদিও পাবলোর কথা শুনে প্রধানমন্ত্রী একটু ঘাবড়ে যায়, তবে বাকিরা বিষয়টা নিয়ে হাসি তামাশা শুরু করে। পাবলোর কারণেই যে ওই দল ইলেকশনে জিততে পেরেছে এটা কেউ স্বীকারই করতে চায় না। অবশ্য বেশিরভাগ নেতাদেরই তো কমন কোয়ালিটি হচ্ছে পল্টি নেওয়া। তো এখানেও পাবলোকে সেই রকম একটা পরিস্থিতিতে পড়তে হয় এবং সে চুপচাপ অ্যাসেম্বলি থেকে বেরিয়ে যায়। তো পারিপার্শ্বিক দিকগুলো নিয়ে পাবলো অনেক বেশি ফ্রাস্ট্রেটেড ছিল। তার ওয়াইফেরও একই অবস্থা। সে নিজেও বারবার পাবলোকে এইসব ঝামেলা থেকে দূরে থাকতে বলে। পাবলো তাকে আশ্বস্ত করে যে এরপর আর কোনো ঝামেলা হবে না, সে সবকিছু থেকে বেরিয়ে আসবে। কিন্তু তখনই হঠাৎ পাবলোর কাছে একটা কল আসে। তাকে জানানো হয় যে সে যেই এজেন্টদেরকে মেরেছিল সেটার একটা ফাইল মিডিয়ার হাতে পৌঁছে গিয়েছে এবং পরদিনের নিউজ পেপারে সেই খবরটা ছাপানো হবে। এই কথা শুনে পাবলোর মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। এখনো তার অনেক কাজ বাকি, আর এর মধ্যে যদি তার নামে কোনো নিউজ ছাপা হয় তাহলে সে আর পুলিশের হাত থেকে বাঁচতে পারবে না। তবে এসবের জন্য একটা ছেলের উপরে তার খুব রাগ হচ্ছিল। আসলে সেদিন সে যে ছেলেগুলোকে ওই ডকুমেন্টগুলো নষ্ট করতে বলেছিল তাদের মধ্যে একজন পাবলোর সঙ্গে গাদ্দারি করেছে। তো পাবলো প্রথমে তার বাকি লোকদেরকে পাঠিয়ে দেয় ওই নিউজ পেপারগুলো ডিস্ট্রিবিউট হওয়া থেকে আটকানোর জন্য। লোকগুলো তার কথা মতো বিভিন্ন জায়গা থেকে নিউজ পেপারগুলো কালেক্ট করে সেগুলো নষ্ট করে ফেলে। আর এর পরদিন পাবলো সেই গাদ্দারকে খুঁজে বের করে তাকেও নির্মমভাবে হত্যা করে। কিন্তু এতেও তার রাগ কমে না। নতুন মিনিস্টারের করা অপমান সে কোনোভাবেই মানতে পারছিল না, তাই সে এবার মিনিস্টারকেই মারার প্ল্যানিং শুরু করে। সেই সাথে সে ভার্জিনিয়ার সঙ্গে দেখা করে তাকে একটা পিস্তল গিফট করে। ভার্জিনিয়া সেটা দেখে অবাক হয়ে পাবলোকে বলে যে তার এসবের কোনো প্রয়োজন নেই, কিন্তু পাবলো তার কথা শোনে না। সে ভার্জিনিয়াকে বোঝায় যে এটা তার সেফটির জন্য, কারণ এখন পাবলো যেটা করতে চলেছে এতে ভার্জিনিয়ার শত্রু আরো বেড়ে যাবে। তারা ভার্জিনিয়াকে মারার জন্য হন্য হয়ে উঠবে। তাই তার কাছে যদি একটা পিস্তল থাকে তাহলে সে অন্তত শত্রুপক্ষকে মেরে নিজের জীবন বাঁচাতে পারবে, আর যদি শত্রুর সংখ্যা বেশি হয় তাহলে সে পিস্তলটা সুইসাইডের জন্য কাজে আসবে। আর পাবলোর ইনফরমেশন লিক হওয়ার ভয়ও থাকবে না। তার কথা শুনে ভয়ে বেচারির গলা শুকিয়ে আসে। সে এইসব কিছু ফেলে পালাতে চাচ্ছিল, কিন্তু একবার কেউ এই গোলকধাঁধায় ঢুকে পড়লে বেরোনোর কোনো পথ থাকে না। তাই ভার্জিনিয়া বাধ্য হয়ে পাবলোর কথা মেনে নেয়। এরপর সিন শিফট হলে আমরা পাবলোর একটা সিক্রেট টিম স্করপিওকে দেখতে পাই। এই টিমের মেম্বাররা বয়সে অনেক ছোট ছিল এবং তাদের আর্থিক অবস্থা ভালো ছিল না। পাবলো সেই সুযোগটাকেই কাজে লাগিয়ে ওই ছেলেগুলোকে নিজের অস্ত্র হিসেবে তৈরি করে এবং তাদেরকেই মিনিস্টারকে মারার জন্য অর্ডার দেওয়া হয়। অদ্ভুত ব্যাপার হলো ওই বাচ্চা বাচ্চা ছেলেগুলো সত্যিই গিয়ে মিনিস্টারকে মেরে রেখে চলে আসে। ব্যাপারটা নিয়ে কলম্বিয়াতে আবারও তোলপাড় শুরু হয়। আর তখন পাবলো পুলিশ এবং সরকারের হাত থেকে বাঁচার জন্য ফ্যামিলি নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যায়। সেখানে গিয়ে বেশ কিছুদিন কাটানোর পর পরিস্থিতি একটু ঠান্ডা হলে সে আবারও কলম্বিয়ান সরকারের সঙ্গে মিটিংয়ে বসে। পাবলো তাদেরকে রিকোয়েস্ট করে যে তারা যেন কোনোভাবেই আমেরিকার ওই এগ্রিমেন্টে সাইন না করে, আর তার পরিবর্তে পাবলো কলম্বিয়ান সরকারের যত ঋণ আছে সব পরিশোধ করে দেবে। যদিও সরকারের লোকেরা জানতো যে পাবলোর দ্বারা এই কাজটা আসলেই করা সম্ভব, তবুও তারা পাবলোকে সাপোর্ট করতে রাজি হয় না। কারণ পাবলোকে সাপোর্ট করতে গেলে আমেরিকার সঙ্গে তাদের দ্বন্দ্ব বেঁধে যাবে, আর আমেরিকার সঙ্গে ঝগড়া করে তো কোনো দেশই সেভাবে টিকতে পারবে না। পাবলো তখন তাদেরকে হুমকি দেয় যে তারা যদি পাবলোকে সাপোর্ট না করে তাহলে কলম্বিয়াতে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হবে এবং দেশের মানুষ অকারণে মারা যাবে। কিন্তু তবুও কেউ তার কথা মানতে চায় না। এতে পাবলো ভীষণ ক্ষেপে যায়। তবে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে সে চলে যায় ভার্জিনিয়ার সঙ্গে দেখা করতে।
কলম্বিয়াতে থাকলে ভার্জিনিয়ার বিপদ হওয়ার সম্ভাবনা বেশি, তাই সে চাচ্ছিল ভার্জিনিয়া তার সঙ্গে অন্য দেশে শিফট হয়ে যাক, কিন্তু ভার্জিনিয়া তাতে রাজি হয় না। এরপর থেকে শুরু হয় পাবলোর হত্যাযজ্ঞ। সে সবার জন্য ওপেন অফার ছুড়ে দেয় যে যারাই পাবলোর হয়ে মানুষকে মারতে পারবে তাদেরকে পুরস্কৃত করা হবে। পোস্ট পজিশন অনুযায়ী বিভিন্ন ধরনের প্রাইস রেঞ্জ সেট করে দেয় সে। কারোর জন্য $2000, কারোর জন্য বা $5000, কারোর জন্য $20000, এমনকি কারোর জন্য $50,000 পর্যন্ত টাকা অফার করে সে। আর তার এই অফার শুনে তার টিম সহ অন্যান্য লোকেরা একেবারে হন্য হয়ে ওঠে। তারা যাকে সামনে পাচ্ছিল তাকেই মেরে ফেলছিল। পুলিশও সেটা দেখে ভীষণ টেনশনে পড়ে যায়। তারা পাবলোকে থামানোর জন্য তার গ্রুপের কয়েকজনকে ধরে এনে মেরে ফেলে, কিন্তু তাতে বিশেষ কোনো লাভ হয় না। শেফার্ড তখন নিজ দায়িত্বে পাবলোকে ধরার জন্য আর্মির একটা স্পেশাল ইউনিট তৈরি করে। তারা পাবলোকে ধরার জন্য উঠে পড়ে লাগে, কিন্তু দুঃখের বিষয় কোনোভাবেই পাবলোকে ট্রেস করতে পারছিল না। বরং তাদেরকে কনফিউজ করার জন্য পাবলোর দলের লোকেরা বিভিন্ন এলাকা থেকে পুলিশকে ফোন করে দাবি করতে থাকে যে তারাই পাবলো। এসব নিয়ে পুলিশরা খুব চিন্তায় পড়ে যায়। এরই মাঝে ভার্জিনিয়াকে তার টিভি চ্যানেল থেকে বরখাস্ত করে দেওয়া হয়, কারণ একটাই, সে পাবলোর গার্লফ্রেন্ড। ভার্জিনিয়া তখন রাগের মাথায় চ্যানেলের মালিককে হুমকি ধামকি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে ঠিকই, কিন্তু তাতে কারো কিছুই আসে যায় না, বরং ক্ষতিটা ভার্জিনিয়ারই হয়। সে এখন আমেরিকার মায়ামিতে একটা চ্যানেলে গিয়ে জয়েন করতে চাচ্ছিল, কিন্তু সেখানেও তাকে অ্যালাউ করা হবে কিনা এটাই তার দুশ্চিন্তা। এরই মাঝে আবারও শেফার্ড তার সঙ্গে দেখা করতে আসে। তারা দুজন একটা রেস্টুরেন্টে গিয়ে বসেন। সেখানে শেফার্ড কথায় কথায় জানতে পারে যে ভার্জিনিয়ার চাকরিটা চলে গিয়েছে। সে তখন ভার্জিনিয়াকে একটু ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করে। তাকে বোঝায় যে তার চাকরিটা অলরেডি চলে গিয়েছে আর সে হয়তো সহজে কোথাও চাকরিও পাবে না। তাই এখন যেন সে পুলিশকে একটু সাহায্য করে পাবলোকে ধরার জন্য, কারণ পাবলো ধরা পড়লে আবারও সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তবে ভার্জিনিয়া এবারও তার কথায় পাত্তা দেয় না। যত কিছুই হয়ে যাক না কেন, সে পাবলোর সঙ্গে বেইমানি করতে রাজি নয়। এরই মাঝে হঠাৎ বাইরের দিকে চোখ পড়লে তারা দেখতে পায় পাবলোর লোকেরা বাইরে এসে তাদের উপর নজর রাখছে। শেফার্ড তখন দৌড়ে চলে যায় তাকে ধরার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত সে পৌঁছানোর আগেই লোকটা সেখান থেকে পালিয়ে যায়। এরপর ভার্জিনিয়া বাড়ি ফিরে পাবলোকে ফোন করে তাকে জেরা করতে শুরু করে যে সে ভার্জিনিয়ার উপর নজর রাখছে কেন। পাবলো তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা ভার্জিনিয়ার সুরক্ষার জন্যই করা হচ্ছে, কিন্তু ভার্জিনিয়া তার কথা শোনে না। সে পাবলোকে স্পষ্ট জানিয়ে দেয় যে পাবলো যেন তার থেকে দূরে থাকে, না হলে এর পরিণতি খারাপ হবে। এই কথা বলে সে কলটা কেটে দেয়। পাবলো ওই সময় তার দলবল নিয়ে জঙ্গলের ভেতর লুকিয়েছিল। সেখানেও তার গার্লফ্রেন্ডের অভাব ছিল না। ওই জায়গার কথা কেউ জানতো না, কিন্তু হঠাৎ আবারও এক গাদ্দারের কারণে পুলিশ ওই লোকেশন সম্পর্কে জেনে যায় এবং তৎক্ষণাৎ সেখানে গিয়ে হামলা করে। পাবলো ওই সময় তার গার্লফ্রেন্ডের সঙ্গে সময় কাটাচ্ছিল। তার মাঝেই অ্যাটাক হলে বেচারা ওই অবস্থায় সেখান থেকে পালাতে শুরু করে। ওই অ্যাটাকে পাবলোর গ্রুপের অনেকেই মারা যায়। এরই মাঝে একজন সেখানে থাকা এক ঝাঁক পাখি ছেড়ে দিলে তাদেরকে সামলাতে গিয়ে হেলিকপ্টার ক্র্যাশ হয়ে যায় এবং পাবলোরা সেই যাত্রায় বেঁচে যায়। এই অ্যাটাকে পাবলো আরও বেশি ক্ষেপে গিয়েছিল, তাই সে এবার সরকারের উপর প্রতিশোধ নেওয়ার জন্য সারা দেশে বিভিন্ন জায়গায় বোম ব্লাস্ট করতে শুরু করে আর নিজে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে পরিবারকে নিয়ে এদিক সেদিক পালিয়ে বেড়ায়। ততদিনে তার ওয়াইফ মারিয়ার ডেলিভারিও হয়ে গিয়েছিল, তাই তারও খুব একটা সমস্যা হয় না। প্রথম কিছু ব্লাস্টে সরকারের কোনো হেলদোল না থাকলেও পরপর ব্লাস্ট হতে সবাই বেশ ঘাবড়ে যায়, আর সব থেকে বেশি আতঙ্কিত হয় সাধারণ জনগণ। একটা পর্যায়ে সরকার পাবলোর ডিমান্ড মেনে নিতে রাজি হয়ে যায়। পাবলোর ডিমান্ড ছিল যে সে কলম্বিয়ান পুলিশের কাছে সারেন্ডার করবে, তবে তাকে আমেরিকান পুলিশের ধরাছোঁয়ার বাইরে রাখতে হবে এবং নিজের থাকার জন্য জেল সে নিজেই তৈরি করবে। বাধ্য হয়ে সরকারকে এই সমস্ত দাবি মেনে নিতে হয় যাতে পাবলোর অত্যাচার অন্তত কিছুটা কমে। এরপর পাবলোর কথাতে তার জন্য একটা স্পেশাল জেল তৈরি করা হয়, তবে সেটা জেল কম, বরং তার কমফোর্ট জোন ছিল বেশি। সেখানে প্রতি রুম সুন্দর করে সাজানো হতো। শুধু তাই নয়, পাবলো সেখানে বসেই পার্টনারদের মাধ্যমে তার বিজনেস দেখাশোনা করত এবং প্রত্যেক রবিবার তার পরিবারের সবাই তার সঙ্গে দেখা করতে আসতো। কোনো কিছুতেই কোনো বাধা ছিল না। শর্ত শুধু একটাই, পাবলো জেলের মধ্যে কোনো রকম মারামারি করতে পারবে না এবং কোনোভাবেই জেল থেকে বাইরে বের হতে পারবে না। এভাবেই বেশ আনন্দেই তার দিন কাটছিল এবং তার বাচ্চারা তার সঙ্গে দেখা করতে জেলে আসতো। তার বাচ্চা মেয়েটা পাবলোকে জিজ্ঞেস করে সে বাড়িতে গিয়ে থাকে না কেন। তখন পাবলো তাকে বোঝায় যে এটা তার সাম্রাজ্য, সে এখানকার রাজা, তাই প্রাসাদ ছেড়ে সে কোথাও যেতে পারছে না। কিন্তু মারিয়া আগে থেকেই তার মেয়েকে এটা জানিয়ে দিয়েছিল যে তার বাবা এই মুহূর্তে জেলে আছে, সে ওই জায়গা থেকে বের হতে পারবে না। পাবলো সেটা শুনে বেশ রেগে যায়। সে মারিয়াকে ভুল প্রমাণ করার জন্য মেয়েকে নিয়ে আইসক্রিম খাওয়াতে রওনা হয়। পাবলোর ভয়ে জেলের ভেতরে থাকা গার্ডরা দরজা খুলে দেয় ঠিকই, কিন্তু বাইরে বেরোনোর সাথে সাথেই বাইরের গার্ডরা তাকে আটকায়।
তখন পাবলো বুঝতে পারে না, তাই সে চুপচাপ আবারও জেলের ভেতরে ঢুকে যায় আর তার মেয়ের জন্য সেখানেই আইসক্রিম অর্ডার করিয়ে নেয়। এরপর দেখা যায় একদিন ভার্জিনিয়াও জেলে পাবলোর সঙ্গে দেখা করতে যায়। তার অবস্থা অনেক খারাপ হয়ে পড়েছিল, কাজ নেই, টাকা নেই, বিভিন্ন খরচ সামলানোর জন্য তাকে তার বাড়িটাও বিক্রি করে দিতে হয়। সে কোনোভাবেই সবকিছু মেনটেন করতে পারছিল না, তাই সে পাবলোর কাছে এসে $৮০,০০০ দাবি করে। যদিও পাবলোর কাছে এটা কোনো বড় অ্যামাউন্ট ছিল না, তবে ভার্জিনিয়ার উপর রাগ করে সে ওই টাকাটা তাকে দিতে রাজি হয় না। ভার্জিনিয়া তখন তাকে হুমকি দেয় যে পাবলো যদি তাকে টাকা না দেয় তাহলে সে পাবলোর সমস্ত সিক্রেট মিডিয়াতে ফাঁস করে দেবে, নয়তো পুলিশকে জানিয়ে দেবে। এটা শুনে পাবলো আরো বেশি রেগে যায়। ভার্জিনিয়া তখন নিজের ভুল বুঝতে পারে। সে পাবলোর কাছে হাত জোর করে ক্ষমা চাইতে শুরু করে, তাকে আশ্বস্ত করে যে সে ভুলেও নিজের মুখ খুলবে না। পাবলো তখন কোনো কথা না বলেই সেখান থেকে চলে যায়। সেই রাতে পাবলো তার পার্টনারদের সঙ্গে মিটিং করছিল। সেখানে পাবলো যে পার্সেন্টেজ দাবি করে সেটা তার পার্টনাররা দিতে রাজি হয় না। কথায় কথায় পাবলোর মনে সন্দেহ জাগে যে তার পার্টনাররা হয়তো বিপক্ষের গ্যাংয়ের সঙ্গে হাত মিলিয়েছে, তাই সে রাগের মাথায় জেলের মধ্যেই তার লোকদেরকে দিয়ে তার পার্টনারদেরকে মেরে ফেলে। এতে পুলিশ ক্ষেপে গিয়ে জেলের ভিতরে আর্মিদের পাঠিয়ে দেয় পাবলোকে আর্মিদের জেলে শিফট করার জন্য, কিন্তু তারা ভেতরে গিয়ে দেখে পুরো জেলটাই ফাঁকা। পাবলো বুঝতে পেরেছিল তাকে ঝামেলায় পড়তে হবে, তাই আগে থেকেই জেল ভেঙে পালিয়ে গিয়েছিল। এখন যেহেতু পাবলোর সাথে তার পার্টনারদেরই ঝামেলা হয়েছে, তাই পুলিশরা এবার পাবলোর গ্যাংয়ের লোকদেরকেই তার বিরুদ্ধে ব্যবহার করার প্ল্যান বানায়। তারা কাউকে হুমকি ধামকি আর কাউকে টাকার লোভ দেখিয়ে পাবলোর পেছনে লেলিয়ে দেয়। তারা গিয়ে একটা পর্যায়ে ভার্জিনিয়ার উপরেও অ্যাটাক করে। তবে সৌভাগ্যবশত ওই মুহূর্তে ভার্জিনিয়া এমন একটা জায়গায় ছিল যেটা কিনা বুলেট প্রুফ গ্লাস দ্বারা কভার করা, এই কারণে তার জীবন বেঁচে যায়। তবে ভার্জিনিয়া উল্টো মনে করে নিশ্চয়ই পাবলোই তাকে মারার জন্য লোক পাঠিয়েছে, তাই সে ফাইনালি শেফার্ডকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এদিকে প্রতিনিয়ত এরকম আতঙ্কে থাকতে মারিয়ার মোটেও ভালো লাগছিল না, তাই পাবলো তাকে বাচ্চাদেরকে নিয়ে অন্য একটা দেশে শিফট হয়ে যেতে বলে, আর সেও এখানকার ঝামেলা মিটিয়ে তাদের কাছে চলে আসবে। মারিয়া তখন বাধ্য হয়ে তার কথা মেনে নেয়। এরপর একদিন পাবলো তার পরিবারকে বর্ডার পার করানোর উদ্দেশ্যে রওনা হয়, আর সেই খবর পেয়ে ভার্জিনিয়া গিয়ে শেফার্ডকে জানিয়ে দেয়। শেফার্ড তৎক্ষণাৎ পাবলোর পরিবারকে জিম্মি করে। কান টানলে যেমন মাথা আসে, তেমনি পরিবারের উপর আঘাত করলে পাবলোও দুর্বল হয়ে যাবে, আর এটাই ছিল পুলিশের ফর্মুলা। এমনকি এই বুদ্ধিটা শেফার্ডকে ভার্জিনিয়াই দিয়েছিল। পুলিশরা মারিয়াদেরকে একটা হোটেলের ভেতর জিম্মি করে রেখে পাবলোর কলের জন্য অপেক্ষা করতে থাকে। পাবলো খবরটা শুনে তৎক্ষণাৎ মারিয়াকে ফোন করে, আর সাথে সাথেই পুলিশ লেগে পড়ে পাবলোর লোকেশন ট্রেস করার জন্য। তবে লোকেশনটা জানার আগেই পাবলো কলটা কেটে দেয়। সে বুঝে গিয়েছিল পুলিশ কি করছে, কিন্তু সেই বা কি করবে। বউ বাচ্চাদেরকে তো আর এভাবেই বিপদের মুখে ফেলেও রাখা যায় না, তাই সে আবারও ভয়ে ভয়ে মারিয়াকে ফোন করে এবং সেখান থেকে তার ছেলের সঙ্গে কথা বলে নিজের একটা স্বীকারোক্তি নোট করাতে শুরু করে। সে বুঝে গিয়েছিল পুলিশ ঠিকই তার পর্যন্ত পৌঁছে যাবে, কিন্তু তবুও সে কোনো কিছুর পরোয়া করে না। এরই মাঝে পুলিশ সত্যি সত্যি তার লোকেশন ট্রেস করে তার কাছে পৌঁছে যায়। পাবলো জানালা দিয়ে পালিয়ে পুলিশের হাত থেকে বাঁচার চেষ্টা করে ঠিকই, তবে শেষ রক্ষাটা আর হয় না। একজন পুলিশের গুলিতে শেষ হয়ে যায় ইতিহাসের কুখ্যাত ড্রাগ ডিলার পাবলো এসকোবার। এরপর পরবর্তীতে ভার্জিনিয়াকে অন্য দেশে শিফট করা হয় যাতে তার জীবনের কোনো রিস্ক না থাকে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। ইন্টারেস্টিং ব্যাপার হলো পাবলোকে পুলিশের যে টিম এনকাউন্টার করেছিল সেই টিমের একজন পুলিশ সদস্য এখনো বেঁচে আছে। মুভির শেষের দিকে আমরা আসল ভার্জিনিয়া, পাবলো এবং তার পরিবারকে দেখতে পাই। সত্যি বলতে আমার কাছে মুভির ক্যারেক্টারের তুলনায় আসল ভার্জিনিয়াকে বেশি সুন্দর লেগেছে। তবে আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন সব সুন্দর সুন্দর মুভির এক্সপ্লেনেশন দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল প্রেস করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।